ইন্ডিয়ার বিদ্রোহের পরে 10 সালে স্যার আমার চাকরি হয়। তার মানে বিজিবিতে আপনি জয়েন করেন। স্যার আপনার নাম্বার কত ছিল? আমার জীবন এখন থার না তয় করা। আমার ক্ষমা করো আল্লাহ, যা করছি ভুল করছি। এই লাইনে কেউ সুখী নাই। 6 বছর ধরে 7 বছর ধরে আমার মায়ের মুখ দেখতে পারি না, আমার বাবার মুখ দেখতে পারি না। এই ভিডিওটা যদি কোনো চোখে পড়ে, এই ভিডিওটা 5 বার দেখে নিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই প্রার্থনা করে শুরু করছি লাইফের একটি এপিসোড। যে এপিসোডটি আমি আজকে প্রচার করতে যাচ্ছি, এটা নিয়ে আমি সিরিজ কাজ করার অঙ্গীকার করেছি দেশে, এবং আমি আসলে বলতে চাই যে অ্যাটলিস্ট একজন মানুষও যদি এই গল্পগুলো শুনে সেই পথ থেকে ফিরে আসে, তাহলে একটা মানুষের সাথে ওই পরিবারের অনেকগুলো মানুষের ভাগ্য জড়িত। হ্যাঁ, সো ওই মানুষগুলোকে আমরা ফিরায় নিয়ে আসতে পারবো। তো আজকে এমন একজনের গল্প এখানে প্রচার হতে যাচ্ছে যেই জায়গাটা খুব সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি ধারাবাহিকভাবে কাজ করা শুরু করেছি। আমি এখানে একটা কথা বলতে চাই যে যারা বিশেষ করে এরকম ভুক্তভোগী হয়েছেন, তারা যদি আসতে চান আমার এখানে, আপনার নাম, পরিচয়, চেহারা সমস্ত কিছু গোপন রেখে আমরা এপিসোডগুলো ধারণ করবো এবং মানুষকে সচেতন করার জন্য প্রচার করব। জি ভাই, আমি বুঝতে পারছি আপনার ক্ষতটা অনেক বড়, যে কারণে হয়তো আপনি শুরুতেই কান্নাকাটি করছেন। আপনার নামটা একটু বলবেন? স্যার আমার নাম মোহাম্মদ। এটা আপনার অরিজিনাল নাম? জি স্যার। আচ্ছা, নামটা আমি তাহলে হাইড করছি। আপনার বয়স কত? স্যার 34-35 বছর। 34 থেকে 35 বছর। আপনি শুরু করেন, আজকে গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা, কারণ উনি আসলে ওনার 34 থেকে 35 বছরের জীবনে যে ধাক্কা পেয়েছে সেটা খুব ভয়ঙ্কর, এবং এই ধাক্কা বাংলাদেশের অনেক মানুষ পাচ্ছেন। কিন্তু বাংলাদেশ সরকার থেকে শুরু করে অনেকেই এই বিষয়ে চরম পর্যায়ে উদাসীন। মাদকের ব্যাপারে সরকার যে পরিমাণ সোচ্চার হয়েছে, মাদক তো চোখে দেখা যায় মানুষের শরীরের ক্ষতি করে, কিন্তু এটা মাদকের চেয়েও আরো ভয়ঙ্কর আমি বলবো, যেভাবে ছড়িয়েছে বাংলাদেশে, বিশেষ করে ডিজিটাল যুগে। শোনেন আপনারা। স্যার আমরা 2 ভাই 2 বোন। আচ্ছা। আমি সবার ছোট। বড় ভাই এখনো চাকরি করে আর্মির সিনিয়র অফিসার। বড় ভাই? জি। আমার 2 বোন, আমি যখন ক্লাস 6-এ পড়ি, বড় বোন দুটোর বিয়ে হয়ে যায় স্যার। আচ্ছা। আমি ছোটবেলা থেকে আমি অনেক আদরে বড় হয়েছি। আমার বাবা একজন ব্যবসায়িক ছিল, কাপড়ের ব্যবসা করতো স্যার। আচ্ছা। অনেক কষ্ট করে আমাদের মানুষ করছে স্যার। আমি 2007 সালে এসএসসি পরীক্ষা দিয়া পাস করছি। ইন্ডিয়ার বিদ্রোহের পরে 10 সালে স্যার আমার চাকরি হয়। আমি ট্রেনিং করি স্যার। বিডিআর বিদ্রোহের পরে তার মানে বিজিবিতে আপনি জয়েন করেন? স্যার। আপনার নাম্বার কত ছিল? জি, আমি নাম্বারটা হাইড করছি। আপনার ব্যাপারে আমার আগ্রহের জায়গাটা একটু বেশি, কারণ আমার বাবাও বিডিআর এ ছিলেন। আমার বাবা মাঝে মাঝে 2-1টা বাড়িতে ছুটিতে এসে 2-1জনের উদাহরণ দিতে গিয়ে এরকম বলতো যে বেতন পাওয়ার পরে এরকম হয়ে যায়, ওরকম হয়ে যায়। তো আজকে হয়তো সেরকম একটা গল্পই শুনবো। এখানে একটা কথা একটু বলে নেই, আমি কোনো প্রতিষ্ঠান বা কোনো বাহিনী বা উনি যেই ব্যানারটাকে ধারণ করেছেন ওনার কর্মজীবনে, তাদের কোনোভাবেই হেয় করা বা তাদের ইন এ হোল নেগেটিভ অ্যাপ্রোচ করাটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমার কথা হচ্ছে যে এখানে ওনার জীবনের একটা অন্যতম পার্ট হচ্ছে উনি একটা প্রতিষ্ঠানে কাজ করেছিলেন। সো একটু মনোযোগ দিয়ে শুনবেন। জি, আপনি ধৈর্য নিয়ে গল্পটা বলেন আমাকে। তখন বাংলাদেশ স্যার ট্রেনিং সেন্টার একটা ছিল চিটাগাং সাতকানিয়া স্যার। ওখানে কি বাইতুল ইজ্জত? জি স্যার, বাইতুল ইজ্জত মসজিদ আছে। জি। তখন স্যার ওইখানে আমি ট্রেনিং করা অবস্থায় আমার অনেক কষ্ট হয় স্যার। ট্রেনিং তো অনেক কষ্ট স্যার। তখন আরো বিডিআর বিদ্রোহের পরে অনেক মাইরটা দেয়। তো ট্রেনিং পাস করে অনেক কষ্টে আমি 9 ফিট ওয়াল লাভ দিতে সময় আমার পা ফ্র্যাকচার হয়ে যায় স্যার, পা ফাইটা। আচ্ছা। তারপরে ওইখানে আবার সাতকানিয়া হাসপাতাল আমার ট্রিটমেন্ট করার পরে মোটামুটি 10-15 দিন পরে আমি সুস্থ হয়ে আবার আমি ট্রেনিং পিরিয়ডে মিলি স্যার। 2010 সালের গল্প বলছেন আপনি? জি স্যার। আমি একবার ট্রেনিং পাস করলাম। ট্রেনিং পাস করার পর আমার পোস্টিং হলো নওগাঁ। জন্ম জেলা কোথায় স্যার? এখানে আমার পোস্টিং হলো, আমি চাকরি বাকরি খুব সুন্দর মতন করতেছি। 4-5 বছর চাকরি। ওইখানে আমি ভালো মতন সব জায়গায় চাকরি, সব সিনিয়র যত। আমি তখন এই লাইনে ছিলাম না স্যার। আমি অত্যন্ত আমার এলাকায় আমি অনেক ভালো ছেলে ছিলাম। বিয়ে শাদী করছেন ওই সময়টাতে? ওই 4 বছরের মধ্যে? 4 বছরের মধ্যে স্যার আমি বিয়ে করছি। আমার শ্বশুর ছিল প্রাইমারি স্কুলে হেডমাস্টার। পরে আমার শ্বশুর আমার কাছে বিয়ে দিতে চায় না, চাকরি দেখে ফ্যামিলি মোটামুটি শাশুড়ি বিয়েটা দিছে। আচ্ছা। আজ যখন তো আমার বউ আছে, জীবনে মনে হয় স্যার কোনো একটা ভালো কাজ করছিলাম, এই জন্য আমার বউ আজ যেমন তো স্যার আছে। আপনি টিস্যু বক্সটা কাছে নিয়ে বসেন।
ওইখান থেকে স্যার চাকরি করার পর মোটামুটি ভালোই চাকরি করেছি। এক স্যারের নাম বলবো না, এক স্যারের রানার ছিলাম আমি, রানার যেটা পুলিশের স্যার কয় বডিগার্ড, জি। ওইখানে ছিলাম স্যারের সাথে। পরে স্যার পোস্টিং হইতেছে, পরে আমি বললাম স্যার তাহলে নতুন বিয়ে করে স্যার বাড়ির কাছে পোস্টিংটা করে দেন স্যার। পরে মানবতার খাতিরে স্যার আমার পোস্টিংটা করাই দিয়েছে। আচ্ছা, তার জন্য দোয়া করি আল্লাহ তার ভালো রাখুক। সে অত্যন্ত ভালো লোক, আল্লাহ তার ভালো রাখুক। বাড়ির কাছে চাকরি, 14 সালে পোস্টিং হয়, 15, 16, 17, 18তে আমার চাকরি দেয় স্যার। আমি ওইখানে পোস্টিং আইসা বাড়ির কাছে স্যার নাইট পাশে বাড়ি যেতাম গা, বন্ধু বান্ধবের সাথে এই খেলাধুলা লইয়া। আমি তো খেলি না প্রথম স্যার, একটা 2টা স্পিড স্যার। স্পিড কি জিনিস? স্পিড যে খাওয়ার স্পিড আছে না, বাজি। ও আচ্ছা, বাজি ধরেন। 2টা খেলাধুলার মধ্যে 2টা স্পিড নিয়ে বাজি ধরেন। তো ওই সময় স্যার আমার কাছে মোটামুটি ভালো টাকা আছে। ভালো টাকা বলতে আমি চাকরি করি, আবার আমাদের মাছের চাষ ছিল, শিং মাছ আবাদ করতাম, দুজনে মিলে পার্টনারে। প্রথম চালানে স্যার আমি মোটামুটি দুজনে মিলে 12 লাখ টাকা লাভ হয়েছিল স্যার। আচ্ছা, দ্বিতীয় চালানে স্যার 6 লক্ষ টাকা লাভ হয়েছিল। এরকম করে মোটামুটি ভালো টাকায় লাভ হয়েছিল। তারপরে লোকজন আমার পাশে লাগিয়ে পড়লো, মানে এলাকায় যেগুলো লান্ডা বাস, আমি তো বুঝছি না, আমি তো বুঝতে পারি নাই। তারপরে স্যার স্পিড দিয়ে শুরু হইলো আমার জীবনের অধপতন। তারপরে হইলো 500 টাকা, তারপরে হইলো 1000 টাকা, তারপরে 2000 টাকা, এমনি এমনি স্যার 1 লাখ টাকা 2 লাখ টাকা বাজি খেলছে। আচ্ছা। তারপর এমনি এমনি খেলতে খেলতে অনেক টাকা স্যার আমি ঋণ হয়ে গেলাম গা, অনেক টাকা গেছে। কিভাবে ঋণ হইলেন? খেলা স্যার, তখন তো মোবাইলে অ্যাপ ছিল না স্যার, তখন মোবাইলে অ্যাপ ছিল না। কিভাবে খেলতেন? মোবাইলে ফোন করিয়া, মানে দল শুরু যেটা, ওটা কম্পিয়ার দল যেটা বড়, এটা বেশি টাকা। আচ্ছা। একদিনে 3 লাখ 4 লাখ টাকা দিছি স্যার। ধরে ফেলতেন? দি স্যার। লাভ করতেন ওই সময়টাতে? না স্যার, লাভ হইতো না, আমি বুঝতে পারি খালি লসে যাইতো স্যার। তারপরেও ধরতেন? তারপরেও খালি কইছি আল্লাহ যদি কোনো সময় আসল টাকাটা নিয়ে আসে। আচ্ছা। পরে এইভাবে স্যার আমি মানে অনেক ক্ষতিগ্রস্ত হইলাম স্যার। ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমার সব টাকা স্যার চলে গেল। যখন যার কাছে ফোন দিতাম 5 লাখ থাকলে 5 লাখই দিয়ে দিত টাকা। আপনি বিডিআর এটা শুনে? আর্থিক অবস্থা ওইটু ছিল, হ্যাঁ। ব্যবসার ছিল, পুকুর ছিল লিজ নেওয়া, হ্যাঁ। জানে যাওয়ার কাছে টাকা টুকা আছে। তারপরে স্যার আমি এইভাবে মোটামুটি 30 লক্ষ টাকা ঋণ করে ফেলাই মানুষের কাছ থেকে ধার ধর করে নিয়ে এসে। 30 লক্ষ টাকা কিসে খেলতেন এই ফোনে? শুধু ক্রিকেট নাকি? খাওয়া স্যার, টিকিট খেলা, অন্য কিছু না, অন্য কিছু বুঝি না। তখন স্যার ফোনে তো না অ্যাপ ছিল না মোবাইলে। আচ্ছা। পরে ঋণের খুব চাপ স্যার আমার। এগুলো কিন্তু আব্বা কিংবা ফ্যামিলি কেউ জানতো না। আব্বারে কইলাম আব্বা মাছের ইয়ে তো লস হয়েছে, কিছু টাকা টুকা দেন। একটা জায়গা বেচা 12 লাখ টাকা, 12 লাখ টাকা দিছে। পরে ওদের ওই দিয়া ওই আর দিয়ে আমার সময় দেন, পরে আবার সময় দিছে। এই সময়টা কি পরিবার জানছে যে আপনি এগুলোর না, মধ্যে? কেউ জানতো না স্যার। বউ বাচ্চা কেউ জানতো না? কেউ জানতো না। আচ্ছা। কেউ জানতো না। তারপরে স্যার এই টাকাটা দেওয়ার পরে আমার এলাকায় এক লোক আছে, নাম বলে ঝামেলা আছে স্যার। উনি সারের ডিলার। যদি আমি ফোন করে কইতাম ভাই 10 লাখ টাকা লাগবো, সঙ্গে সঙ্গে যাই গেটে যাই দিয়ে আসতো, লাভের উপরে স্যার। আচ্ছা, সুদে নেওয়া শুরু করলেন? জি স্যার। হ্যাঁ। খেলে সবটাই শেষ। তারপরে অন্তত টাকার চাপ স্যার। পরে আমার শ্বশুর অত্যন্ত ভালো লোক ছিল, মারা গেছে। আল্লাহ তাআলা আমার এই 2 হাতেই মরছে। ওনার ক্যান্সারে ছিল, আমি আমার হাত দিয়ে চিকিৎসা করেছি। আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। পরে শ্বশুর জানে না। শ্বশুর আব্বার বলে বাবা আমার কিছু টাকা দরকার। শ্বশুর আবার একটা মেয়ে একটা ছেলে, অত্যন্ত ভালো লোক। বললাম আব্বা আমার কিছু টাকা দরকার। পরে বললো কয় টাকা? আমি বললাম একটা কাজ করবো তো 10 লাখ টাকা লাগবে। হ্যাঁ। পরে আমার শ্বশুর দিচ্ছে 10 লাখ টাকা 1 সপ্তাহ পরে। পরে এই ডিউসার খেলছি। আচ্ছা। মোটামুটি স্যার আমি 2 থেকে 2.5 কোটি টাকা খেলে দিয়েছি। কি বলেন? 2 থেকে 2.5 কোটি টাকা? আপনি বুঝতে পারছেন কত টাকা? জি স্যার। এই টাকাগুলো কালেক্ট করতেন কোত্থেকে? এইসব এইগুলো টাকা আমার জমানো টাকা ছিল। আমি তো স্যার এখনো আমি 25 লাখ টাকা নিই। আমার নামে 2টা চেকের মামলা আছে স্যার। 2টো চেকের মামলা আপনার নামে? 25 লাখ টাকা স্যার। চেক জালিয়াতি করছেন? চেক দিছিলাম, চেক দিয়ে টাকা নিছি স্যার সুদের উপরে। চেক দিয়ে সুদের উপর টাকা নিয়েছেন, পরে ওরা মামলা করছে, ব্যাংকে জমা ডিজনার করে তার মামলা ডিজনার হয়ে গেছে, মামলা হয়ে গেছে। সো আপনার এখন মামলা কয়টা আপনার নামে? 2টা স্যার। পরিবারে জানলো কবে এই বিষয়গুলো? এই পরিবারে জানলো স্যার যখন আমার মানে এগুলো চলতেছে স্যার। চলার পরে যার কাছ থেকে টাকা নিছি উনি চাকরিতে মামলা করছে, ওই মামলায় আমার রায় হয়ে গেছে 1 বছর। পরে আমার আবার সেক্টর থেকে পোস্টিং হয়েছে র্যাবে। আপনি র্যাবে চলে গেছেন? কত সালে? শুনেন না স্যার, র্যাবে পোস্টিং হয়েছে। হ্যাঁ। পোস্টিং হয়ে যার কাছ থেকে টাকা নিছিলাম উনি আবার বিডিআর লোক ছিল, উনি আরো চাকরি চলে গেছে আমার আগে। চাকরি চলে গেছে ওনার? ওনারা আমার আগে গেছে। কি কারণে?
উনি স্যার অনেক বড় ইয়ার সাথে জড়িত, লোক ভর্তির সাথে জড়িত ছিল। আচ্ছা, কোন একটা অসৎ কাজের জন্য চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে, তারপর ওর কাছ থেকে ও আবার মানে ওর কাছ থেকে টাকা নিয়েছে, তখন ওনার চাকরি আছে, রানিং চাকরি আছে স্যার। হ্যাঁ, তারপরে যখন আমার পোস্টিং হইলো, ও পোস্টিং এ স্যার জয়েন লিভ ছুটি দিল 10 দিন। এর মধ্যে আমি যখন জয়েন করবো, এর মধ্যে আমার একটা ফোন আইলো, আমি বুঝছি না, আমি ভাবছি এটা আমার এর মধ্যে আবার শ্বশুর আগে কইলি স্যার, এই ঘটনা কইলে পরে বলতে স্যার। পরে একটা ফোন আইলো যে তুই কবে চলে যাও, আপনার কবে চলে যাবেন, তাহলে একটা কাজ করেন, আমি বিজিবি সদস্য নাম্বার কইলো, তাহলে সীমান্ত ব্যাংক থেকে একটা আমার একটা অ্যাকাউন্ট করবো, একটা অ্যাকাউন্ট ফর্ম নিয়ে এসেন, আপনি কোন গাড়ি দিয়ে আসবেন, আমি সব ডিটেলস বললাম স্যার। বলার পর ওই যে লোকে টাকা পাইতো, যার চাকরি গেছে, হে পুলিশ লইয়া একবার ডাইরেক্ট আমার ওই দিক থেকে অ্যারেস্ট করে আছে, অ্যারেস্ট করে আছে স্যার। তখন আপনি বিজিবির সদস্য? জি স্যার, আমার কাছে বেডিং পত্র, টাং সব, ইউনিফর্ম সব। অ্যারেস্ট করলো কেন, কি কারণ দেখায়? ওই যে স্যার, ওই যে চেকের মামলা। ও, ওনাকে আপনি চেক দিয়েছিলেন? জি স্যার। উনিও তখন বিজিবিতে ছিল? না, উনি তো স্যার চলে গেছে, চাকরি চলে গেছে স্যার। আচ্ছা, চাকরি চলে যাওয়ার পরে ও মামলা করছে আমার পয়সা টাকা দিয়ে। মামলা যে করছে এটা আপনি জানতেন না? মামলা করছে স্যার, আমি হাজিরা দিছি, আমি ওর সাথে মিচল, আমার শ্বশুর গেছে, আমার বাপ গেছে, তখন আমার বাবারা জানিয়ে গেছে সবাই। ও, ওই মামলার কারণে? হ্যাঁ, পরে আমার শ্বশুর গেছে, আমার আব্বা গেছে, আমার এক চাচাতো ভাই আছে, উনি গেছে, যাই পরে বলছে যে আপনার টাকা পান, আপনি ঝামেলা করেন না, আপনার টাকা তোমরা পয়সা আমরা 15 দিন সময় দেন, দিয়ে দিম। কত টাকা পেত? 12 লাখ। 12 লাখ? জি স্যার, 12 লাখ টাকা দিয়ে দিব, আপনি মামলাটা আমরা সব তুলে নেবেন, আমরা টাকা দিব, কুড়ে আইসা আপনি মামলা তুলে নেবেন। আচ্ছা, বলছে আচ্ছা ঠিক আছে। পরে এর মধ্যে স্যার আপনি তখন র্যাবে পোস্টিং? আপনার পোস্টিং স্যার র্যাবে, আমি যাবো আর কি, মানে র্যাবে জয়েন করতে যাচ্ছেন? বেডিং পত্র সবকিছু লইয়া, সবকিছু সিগনেচার কইরা আমি স্যার মানে র্যাবে যেখানে পোস্টিং হয়েছে ওইখানে র্যাব হেডকোয়ার্টারে আগে আসতে হবে, আসার পরে এখানে সিসি দিব, পরে সিসি দিলে আবার র্যাব ওয়ানে ট্রেনিং আছে, এখানে আসতে হবে 2 সপ্তাহ 3 সপ্তাহ ট্রেনিং। পরে স্যার এর মধ্যে আমার অ্যারেস্ট করে আসছে। এভাবে কি ডিরেক্টলি একজন সরকারি কর্মকর্তাকে অ্যারেস্ট করা যায় পারমিশন ছাড়া, তার অফিসার পারমিশন ছাড়া? স্যার এটা করছে, কইরা হাইরা পরে অ্যারেস্ট করার পরে আমার ময়মনসিংহ, আগে শুনেন স্যার আমি বলি, ময়মনসিংহ সদর থানা রাখছে, ময়মনসিংহ সদর থানা রাখছে। পরে আমার ইউনিটে খবর হয়েছে, আমি আবার ইউনিটের আমি ফোন করে আমার সিওরে বলে দিছি, ওনারা ওইখান থেকে লোক পাঠাইছে, লোক পাঠানোর পরে তাৎক্ষণিক আমার পরে স্যার ইয়ে পাঠাই দিছে, মানে গারত থেকে স্যার ইয়ে পাঠাই দিছে, মানে আসামি যেখানে রাখে জেলখানায়। পরে ওইখানে পাঠালে পরে সকালে আমার ইউনিট থেকে লোক আসছে, আসার পরে স্যার এরা করছে, মানে উকিল টুকিল করছে সরকারি ভাবে। পরে আমার ভাইও আসছিল, আমার ভাই তখন মিশনে ছিল, ওইখান থেকে পরে আমার ভাই আসছে, আইসা এরা মিশন থেকে আইসা পরে এগুলাই সব একরকম আমার সাথে কথা বলছে। কথা বলার পরে উকিল দইরা পরে আমার জামিন করাইছে। জামিন করানোর পরে ওরা ডাকছে, ও আসে না, অনেক কষ্ট করে আসছে। আসার পরে স্যার ও যে টাকা দিছে, আসলে তো টাকা দিছে সত্যি স্যার, আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি সত্যি, সেটা তো অস্বীকার কিছু না। হ্যাঁ, পরে টাকা যে দিছে ও আবার ওর কাছে ভিডিও ছিল, আবার আমি চেক দিছি। হ্যাঁ, তারপরে স্যার ভিডিও দেওয়ার পরে এটা সেক্টর কমান্ডার স্যার আমার ডাকছে, ডাকার পরে স্যার পরে আমার কাছ থেকে সব ডিটেলস শুনছে। আমি সে খুব বলছি স্যার এরকম সব বলছে স্যার, যে হ্যাঁ এইভাবে নিয়েছিলেন, এই জুয়া খেলার জন্য এটা করছেন। এটা বলি নাই স্যার ওনাকে, জুয়া খেলারটা বলেন, এটা বলি নাই স্যার। তারপর আমার পরিবার জিজ্ঞেস করতো না যে টাকাটা নিয়ে তুমি কি করতেছো? আমার পরিবার জিজ্ঞেস করতো স্যার, আমি তো জানাই যে পুকুরের লিস্টে দিয়ে করতেছি, এগুলোতে লস করতেছি এরকম। এইটা স্যার, কিন্তু আসলে তো আমি ওইখানে মোটামুটি 20 লক্ষ টাকা কামাই করছিলাম, কিন্তু টাকা তো রাখতে পারিনি। আরো সংসার থেকে নিয়ে স্যার আরো এই অমুক জায়গায় থেকে তমুক জায়গায় দিয়ে নিয়ে আরো লক্ষ টাকা ইনভেস্ট। তারপরে কি হলো আপনার ইউনিট থেকে স্যার আমার পরে নিয়ে গেলে কুড়া পিনকারি শুরু, আমার করলো, সাসপেনশন রাখলো, শুধু বেসিকটা দিয়েছে 2-3 মাস। মামলা হয়ে গেলে তো সাসপেনশনে রাখে, মামলা রায় না হওয়া পর্যন্ত। রায় হয়ে গেছে তো স্যার, রায় তো 1 বছর আমার রায় হয়ে গেছে। মামলা হলো কত সালে? মামলা স্যার হয়েছে ওর কাছ থেকে টেয়া নিয়েছি 16 সালে, ওটা দেওয়ার কথা ছিল 2 মাস পরে, 2 মাস পরে দিতে পারি নাই। ওই সময় 2 মাস পরে দিতে পারি না, বলছি আর 1 মাস পরে, আপনি আর 2 মাস পরে দিব টাকা, আরো 2 মাস সময় দিন। পরে এর মধ্যে 1 মাসের ভিতরে চাকরিতে চলে গেল, যাওয়ার পরে তখন স্যারই করলো, তখন ওই মামলা করলো না, আরেক লোকের দিয়ে মামলা করাইলো। কিন্তু মামলা হয়েছে 2016 সালে। জি স্যার। তো আপনাকে সাসপেন্স রাখছে কত সাল পর্যন্ত? 16 সালের লাস্টের দিক দিয়ে হয়েছে স্যার। আমার কিন্তু অ্যারেস্ট করছে 17 সালের লাস্টের দিক দিয়া।
আচ্ছা, 17 সালে লাস্টের দিন দিয়ে স্যার আমাকে arrest মামলা চলছে কয় বছর? মামলা স্যার ও 2-3 মাসের মধ্যে এই করে আছে, 2 মাসের মধ্যে ও টাকা টোকা দিয়া ও মনে করেন স্যার একবার আমার এই করে আছে, আমি যে জামু একবার গেছি আমার লোকলে হাজিরা দিবার, মানে আমার যাই দেয় না আইলি তো রাখতাম, তারপরেও আমি গেছি, তারপরেও একটা হাজিরা দিয়ে আসছি, দিয়ে আসার পরে হাজিরায় যাইতে পারে নাই, টাকা টোকা পাওয়া করতে পারে না, আর ও কিন্তু বয় টয় দেখাইছে, তারপরে ওই পরে হাজিরায় স্যার আমার Arrest না রায় রেখে দেয় স্যার, ও রায় লিখে দিয়েছে? রায় রেখে দিয়েছে স্যার। সেটা কি 1 বছরের? জি স্যার, বিনাশ্রম কারাদণ্ড স্যার। তো তখন আপনার চাকরির কি হইলো? চাকরি স্যার তখন চাকরি তো ওই যে ইউনিটে স্যার কুড়া পিনকারি হওয়ার পর স্যার কুড়া পিনকারি হইতেছে হওয়ার পরে লাস্টে মনে করেন যে ও আসলো, আসার পরে ও এভিডেন্স দেখাইলো, ও যে টেলছে স্যার সত্য, এটা কোনো লুকোচুরি কিছু না, কারণ টাকা কার কাছে নিয়েছি, টাকা দিতে হবে। হ্যাঁ, পরে স্যার হইলে পরে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাবা মা সবাই ডেকে নিয়ে ওদের কাছ থেকে লিখিত নিছে, আমার বাড়ি ঘরে ভেরিফিকেশন গেছে, সব দেখছে। আমার তো স্যার কিছু নাই, আমার তো সব শেষ, আমি তো সব শেষ করে দিছি স্যার। আমার জীবন এখন থারতে না তো এবার আমার 2টা বাচ্চা আছে স্যার, 2টা বাচ্চা, রুল 1, ক্লাস 2, আমি কোন ক্লাসে পড়ে? ক্লাস 3-তে পড়ে স্যার। বড়টা ক্লাস 3-তে পড়ে? জি স্যার, মানে পাশাপাশি বয়স তো 1 বছর বড় ছোট স্যার। আপনার ওয়াইফ তো এখন জানে যে আপনি টাকাগুলা কি করছেন? জি স্যার। আর আপনার চাকরির কি অবস্থা? চাকরি স্যার চলে গেছে তো স্যার, চাকরি চলে গেছে? চাকরি চলে গেছে স্যার 19 সালে। এই মামলার রায় হওয়ার পরে? জি স্যার, সাসপেন্ড করে দেয় আপনাকে? একবার ডিসমিস স্যার। পেনশন পাইছেন? জি স্যার, পেনশন দিন। আমার চাকরি 8 বছর হয়েছে, তারপর আমি অনেক সেক্টর কমান্ডার স্যার অনেক পাও ধরে কান্নাকারি করেছি স্যার, স্যার আমার একটা সুযোগ দেন, আমি জীবনে ভুল করছি, আমার একটা সুযোগ দেন স্যার, আমার ফ্যামিলিটার এইভাবে শেষ করেন না। আমার বাবা মা স্যার আমার জন্য কাঁদতে কাঁদতে, আমার মা কানা, আমার বাপ এলাকা থাকলেও মনে করেন ওইভাবে চলতে পারে না, মানুষের ঋণের একটা চাপ। তারপরে স্যার আমার ফ্যামিলিটা অত্যন্ত ওই ছিল, আমরা 2 ভাই চাকরি করতাম, মামুর থেকে এরা পাইতো। চিন্তা করতে পারেন একটা সন্তানের ভুল তার 2 ছেলে মেয়ে কত্তর পিছায় দিছে। শুধু কি তাই, ওনার লাইফটা কি হয়েছে, একটা সেটেল লাইফ শেষ হয়ে গেছে। আপনি যদি টাকার অঙ্কটা দেখেন, টাকার অঙ্কটা হয়তো 2-2.5 কোটি, কিন্তু কথা হলো ওনার যে পসিবিলিটিস গুলা ছিল, সেই গোল্ডেন পসিবিলিটিস গুলার কি হবে? আপনার কি 1 ছেলে 1 মেয়ে? জি স্যার, 1 ছেলে 1 মেয়ে স্যার। এবার 2 মাস ধরে স্যার, 2 মাস ধরে রেজাল্ট দিব, বৃত্তি পাইছে 1 থেকে শুরু করে 10 এর বৃত্তি 2 জনই স্যার। সবার ট্যালেন্ট গুলো বৃত্তি? জি স্যার, মেয়ের ও ছেলের। আপনার যখন 1 বছর, তার মানে সাজা খাটছেন, আপনি জেলে ছিলেন 1 বছর? না স্যার, সাজা গাড়ি নেই, পরে ওইখান থেকে আমার অ্যারেস্ট করলো না স্যার। অ্যারেস্ট করার পরে আমার যে ছাড়াই নিল 1 মাসের, মানে চেকের মতো অর্ধেক টাকা দিয়ে জামিন হল লাগে স্যার। তখন ওই সেক্টর কমান্ডার আর এমনি কিমনি বাউ করে আমার 1 মাসের জামিন লইছে। 1 মাসের জামিন লইছে। জামিন লওয়ার পরে ওই যে লোক আমার কাছে টাকা পাইতো আবার গেছে আমার সাথে বলে, তুমি সব বেতন শেষ করে তোমার আজকে টিয়া দিম, পরে টিয়া দিমু, আজকে টিয়া দিমু। কিন্তু স্যার এটা তো সম্পূর্ণ আর্মি অফিসার দ্বারা নিয়ন্ত্রিত স্যার। এরা যেটা ডিসিশন দেব, বিডিআর বিদ্রোহের পরে একটা সেক্টর কমান্ডার কিংবা সিও যেটা লিখবো ওটা আর আপনি মামলা করে স্যার পারবেন না চাকরি হইতে। মানে টাকাটা আপনারা ঠিক দিয়ে দিয়েছেন, এই জন্য আর জেল হয় নাই, কিন্তু আপনার চাকরিটা চলে গেছে? জি স্যার, জমি বেচে টাকা দিয়েছিলাম যাতে চাকরিটা থাকে। আমার বাবা মা মানে স্যার। আরেকটা চেক কোনটা? একটা তো মামলা, 2টা চেকের মামলা বললেন আপনি। আরেকটা স্যার আছে, ওটা চাকরি করেন না, ওটা আমার মানে পার্শ্ববর্তী এলাকার, ওইটা অন্য মামলা। ওটা টাকা নিয়ে খেলছি স্যার। ওইখানেও স্যার টাকা এখনো টাকা পায়? আপনার কাছ থেকে এখন কত টাকা পায় লোকজন? আমার কাছে সব মিলে স্যার 25 লক্ষ টাকা। এখনো 25 লক্ষ টাকা পায়। আপনি লাস্ট খেলেছেন কবে? স্যার এরপরে 2019 সালে চাকরি যাওয়ার পরে, এরপরে আর কোনোদিন খেলি নাই। বাচ্চা 2টা হাতে নিয়ে বলছি যে আল্লাহ যা করছি ভুল করছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ যা করছি ভুল করছি। ওনাকে তো ব্লার করে দেওয়া হয়েছে, ওনার কান্না মাখা মুখ আপনারা দেখতে পান নাই, চোখের পানিও আপনারা দেখতে পান নাই। আমি যা দেখি কাছাকাছি বসে, সেটার অনেকখানি আপনারা দেখতে পান না, সেজন্যই আমাকে বলতে হয়। এই ভিডিওটা যদি কোনো জুয়ারির চোখে পড়ে, যিনি জুয়া খেলেন বা যিনি এখনো প্রত্যাশায় আছেন যত লস গেছে সব তুলে নিয়ে আসবো, এই ভিডিওটা 5 বার দেখে নিয়েন। এবং আমি নিশ্চিত জানি
আমি আবারও বলতেছি, আমি নিশ্চিত না, আমি একটা সিরিজ কাজ করা শুরু করেছি যারা আসতে চান, কারণ আপনার এই গল্পটা কাইন্ড অফ সাদাকা। ওনার এই গল্পটা অন্তত 10 জন মানুষকে আজকে ফেরাবে এই পথ থেকে, আমি জানি। এখানে বাংলাদেশ সরকারের অনেক বড় ভূমিকা আছে। আমি একাই কন্টিনিউয়াসলি বারবার বলে যাচ্ছি, অন্যান্য কোনো মিডিয়াতে, কোনো ক্রাইম রিপোর্টে এই জিনিসগুলো আসে না। হাতে গোনা কয়েকটা অ্যাপ, যাদের কাছে আমি এই গল্পগুলো শুনেছি বাংলাদেশে, হাতে গোনা কয়েকটা অ্যাপ, ইভেন কোনো নায়ক নায়িকাকেও এই অ্যাপের বিজ্ঞাপন করতে দেখা গেছে, যে অ্যাপগুলোর কথা আমি বলছি। ঠিক আছে, এই হাতে গোনা কয়েকটা অ্যাপ যদি সরকার বন্ধ করে দেয়, মোটামুটি 50 to 60% অফ হয়ে যাবে বাংলাদেশে, মোটামুটি ডিজিটালি যেগুলা হচ্ছে। এবং এটা ধরা কোনো ব্যাপার না, এটা চাইলে সরকার এটা বন্ধ করতে পারে, ধরতে পারে। কিন্তু স্যার আমি 4 বছর ধরে, 6 বছর ধরে, 7 বছর ধরে আমার মায়ের মুখ দেখতে পারি না, আমার বাবার মুখ দেখতে পারি না স্যার। কি হয়েছে, কি করছে দেখতে পারেন না কেন? আমি যাইতে গেলি স্যার, আমার মায়ের ফোন দিয়ে বাবা তুমি আইও না, তোমার তোমার ধরলে আমি বাঁচতাম না। ওইটা কি আরেকটা চেকের মামলা যেটা, ওইটা ওই স্যার যেটা বললাম একটু আগে, কোনটা? 25 লাখ স্যার। 25 লাখ টাকা আরেকটা মামলা হয়েছে। মামলা কয়টা আপনার? স্যার মামলা দুইটা, একটা দিয়ে এলাম টাকা। আরেকটা উনি 25 লাখ পাবে, জি স্যার। সেটাও চেকের মামলা। জি স্যার। তাহলে আপনার দিন কাটে কিভাবে কি করেন আপনি? স্যার পরে এসে একটা কোম্পানিতে চাকরি দিয়েছিলাম, চাকরি করতেছি, চাকরি করে ফ্যামিলির সাথে রাখলাম। এখন চাকরি স্যার শেখ হাসিনা যাওয়ার পরে ফ্যাক্টরিটা স্যার বন্ধ হয়ে গেছে। আমি ওইখানে সিকিউরিটি ইনচার্জ ছিলাম স্যার। এখন ফ্যামিলি যে 1 মাস ধরে স্যার চলে গেছে স্যার। চলে গেছে মানে বাড়িতে গেছে? বাড়িতে গেছে স্যার। আমি বললাম পরীক্ষা রেজাল্ট দিব, বউ আছে কইছে জীবনে যা করলে তো সব ভুলি করলে, আমি কি করবো? আমি বলে মোহন তোমার জানবো, আমি খাওয়া মুখে, আমার কর্ম নাই। আপনি 8 বছর চাকরি করে বের হলে কত টাকা পেনশন পেতেন ওই সময়? স্যার 8 বছরে তো পেনশন নেয়, 10 বছরে স্যার যদি তো আমি জিপি টিপি লয়ে স্যার 12-14 লাখ টাকা পাইতাম। সেখান থেকে 1 টাকাও পান না? 1 টাকাও পাই না স্যার। টাকা তো স্যার বড় কথা না, সম্মান, মান সম্মান সব শেষ। টাকা শুধু কি তাই, এখন ক্যারিয়ারে 2টা মামলা, এবং একজন মানুষ যখন বিজিবির মতো প্রতিষ্ঠানে কাজ করা অবস্থায় তার চাকরি চলে যায় এবং সেটার যে রেপুটেশন, এই কাম ভাই করেন না, আমার মতো জীবন শেষ করেন না রে ভাই, আমার মতো জীবন শেষ করেন না। আমার 2টা বাচ্চা, মন চাই আজকে মরে দেখে 2টা বাচ্চা দিকে তাকায়, বাবা মা দিকে তাকায়। আগে চাকরি যাই করে টাকা দিতাম, এখন কিছুই দিতে পারি না আমি আমার বাবা মারে। আমার বাবা মা আমার জন্য পথের ফকির, সব বিচার দিয়ে খালি বাড়ি ঘন্টা ধরা। এই 25 লাখ টাকা কি কোনোভাবে শোধ করা যাচ্ছে না? কোনো ভাবে দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই, এখন দেওয়ার মতো অবস্থা নাই। আমি স্যার কি একটা কিডনি বেচতে গেছিলাম, মানুষের টাকা দিয়ে আমি বাড়ি যাবো, আমার বাবা তাও পাই নাই স্যার। কিডনি বেচার পরিকল্পনা করছিলেন? করছিলাম স্যার, দিয়া এটা দিয়ে আমি মানুষের টাকা সুদ করে দিই। মা বাবার চাপ স্যার, বাড়ি থাকতে পারে না, ঝামেলা স্যার, নানান লোকের নানান কথা কয় স্যার। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি আসলে যেভাবে বলেছে সেখানে গল্পের ডিউরেশনটা খুব একটা বড় হয়নি, হয়তো বিস্তারিত ঘটনা বলতে গেলে আরো বলতে পারতো। আপনি কি কোনো মোবাইল অ্যাপে খেলেছেন? স্যার মোবাইল অ্যাপে খেলিনি, তখন মোবাইল অ্যাপ ছিল না। তখন মোবাইল অ্যাপ ছিল? মোবাইল অ্যাপ ছিল না, তখন হাত দিয়ে মোবাইল দিয়ে খালি ফোনে হতো। জি স্যার, হ্যাঁ। ফোনে হতো। যখন খেলতেন, এই যে কোটি কোটি টাকা হারালেন আপনি, কি মনে হইতো যে ফিরে আসবেন এখান থেকে, বা এরকম কি মনে হইতো? খালি স্যার যখন 10-15 লাখ টাকা গেছে, খালি কইতাম আল্লাহ যে কোনো সময় 2 টাকা তোলাইতাম, তাহলে একবারে যায় আল্লাহর কাছে। আপনার আশেপাশের লোকজনের কখনো জিততো আপনার সাথে যাদের পরিচয় ছিল, ওরা কি বলতো যে আমি আজকে 15 লাখ টাকা দিচ্ছি, আমি 20 লাখ টাকা দিচ্ছি, এরকম কখনো কি বলতো? না স্যার, এগুলো এই লাইনে স্যার কেউ সুখী নেই স্যার, এই লাইনে কেউ সুখী নাই। আজকে পাইছেন 1 লাখ, কালকে 3 লাখ নাই স্যার, এই লাইনে কেউ সুখী নেই স্যার। তারপরও খেলতে থাকে? তারপর খেলতে থাকে স্যার। আপনি আজকের এই গল্পটা কেন বললেন? মানে স্যার আমি এই জন্যই বললাম যে আমার মতো এই বাহিনীতে, সব বাহিনীতে স্যার লোক আছে আমার মতো সাধারণ সৈনিক। আমি এমন সময় গেছে স্যার, বেতন পাই আমার 10 টাকা বাজার করে নেই, আমি খেলে আসছি স্যার। বেতন আজকে পাইছি, কালকে খেলে আসছি, 10 টাকা দিয়ে একটা চকলেটও কিনে খাইতে পারি নাই স্যার। এই জন্য বললাম স্যার, আমার মতো যে সৈনিক আছে বিভিন্ন বাহিনীতে, তারা যেন এই পথে কখনো না জড়ায় স্যার। তার জীবনটা নষ্ট হবো, ফ্যামিলির জীবন নষ্ট হবো, বাপ মার জীবন শুদ্ধ নষ্ট হবো স্যার। আমাদের সন্তানদের যে আমরা একাডেমিক্যালি যাই শিক্ষা দেই না কেন, একটা শিক্ষা যেন আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি, এবং একটা শিক্ষার জায়গায় যেন আল্লাহ আমাদেরকে কোনো কার্পণ্যবোধ না করান, সেটা হলো দায়িত্ববোধ। ছেলে সন্তান হলে তাকে সবচেয়ে যে জিনিসটা শেখানোর চেষ্টা করবেন সেটা হচ্ছে দায়িত্ববোধ। দায়িত্ব নিতে শেখো ছোটবেলা থেকেই, এটাও রক্তের মধ্যে ঢুকাই দিবেন। ও একাডেমিক্যালি খারাপ করছে, টেনশন করেন না। ও একাডেমিক্যালি ভালো না, ও ফ্রেন্ডের সাথে ঠিক মতো মিশতে পারে না, ওর এটাতে সমস্যা ওটাতে সমস্যা, খুব বেশি সিরিয়াস হবেন না এই বিষয়গুলো নিয়ে। কিন্তু খুব বেশি সিরিয়াস থাকবেন আপনার পরিবারের ছেলে সন্তানের মধ্যে দায়িত্ববোধ গ্রো করে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে সামহাও মনে হয়েছে ওনার ছোটবেলায় উনি যেভাবে বড় হয়েছে সেখানে ওনার দায়িত্ববোধের জায়গাটা শক্তিশালী ছিল না।
যদি দায়িত্ববোধের জায়গাটা শক্তিশালী থাকতো, তাহলে উনি আজকে যেভাবে চিন্তা করছেন যে আমার 2টা বাচ্চা আছে, আমার মা আছে, আমার 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 যেটা শুনে ওনার বারবার ভিতরে কান্না চলে আসতেছে, এই ব্যাপারটা যদি ওনার ছোটবেলা থেকেই থাকতো, দায়িত্ববোধের ব্যাপারটা মনে করছে মাথার উপরে বড় ভাই আছে, তারপরে হলো ভাই আর্মিতে আছে, শ্বশুর ভালো, আমার টাকা পয়সার অভাব নাই, আমি কাজ করি, ওই দায়িত্ববোধের জায়গাটা গ্রো করেনি। এই দায়িত্ববোধের জায়গাটা যদি শক্তিশালী হতো তাহলে এইরকম ভুল করাটা কঠিন, খুবই কঠিন। তো সন্তানকে দায়িত্ববোধের ব্যাপারটা শেখান। 1 টাকা যখন পকেট থেকে বের হয়ে যাবে, সেজন্য শুধু টাকাটা নিজের না মনে করে, সেজন্য এটা মনে করে যে এই টাকাটা বের হয়ে যাওয়া মানে হচ্ছে এই টাকার উপর আমার পরিবারের হক আছে, আমার সন্তানের হক আছে, সুতরাং তাদের হক আমি নষ্ট করতে পারি না। এইটা খুব ইম্পর্টেন্ট, সন্তানকে দায়িত্ববোধ শেখান। আর এই ধরনের কেসে আমি সাধারণত মেয়েদেরকে পাইনি আজ পর্যন্ত। এত আমি যে কেস জেনেছি, যদি কখনো নারী কাউকে আমি পাই তাহলে তার গল্প শুনে আমি তখন মন্তব্য করব। শেষ বেলায় এসে একটা কথা বলতে চাই, আমি যত কথাই বলি না কেন প্রত্যেকটা গল্পের শেষে, ওই কথাগুলো সার্বজনীন নয়, ওই কথাগুলোর কোনো কথা দেখবেন অন্য গল্পের ক্ষেত্রে সাংঘর্ষিক হচ্ছে। সুতরাং আমার সমস্ত বক্তব্যই সিচুয়েশনাল। এই গল্পের প্রেক্ষাপটে এটা সত্য, অন্য গল্পের প্রেক্ষাপটে এটা সত্য নাও হতে পারে। আমি ভাই আপনাকে মন থেকে দোয়া করিস। আমার খালি মনে হচ্ছিল পুরো গল্প শুনতে শুনতে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই মুহূর্তে হচ্ছে আপনার উপলব্ধি। আপনি যে কষ্ট পাচ্ছেন আপনার পরিবারের জন্য, সন্তানের জন্য, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি মনে করি আপনার বয়স যেহেতু আছে 33-34, আপনি আবার ঘুরে দাঁড়াবেন এখান থেকে। 2 নাম্বার হলো যে আপনার এই দুর্বল পার্সোনালিটিটা আপনার সন্তানদেরকে দেখানো যাবে না স্যার। হ্যাঁ, কারণ পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর এবং কষ্টদায়ক সিচুয়েশন হলো নিজের চোখে বাবার কান্নার দৃশ্য দেখা। আমি আমার জীবনে আমার বাবাকে একবারই দেখেছিলাম, তার মা মারা যাওয়ার পরে সে কান্না করছিল, এবং যেটা আমার জন্য এত ভয়ঙ্কর ছিল, কারণ বাবাদেরকে কাঁদতে দেখা সন্তানরা পছন্দ করে না। এই ভিডিও তো ডেফিনেটলি দেখবে না, কিন্তু এই দৃশ্য আপনার সন্তান না দেখুক। এবং আমি মনে প্রাণে দোয়া করি, আপনি যেহেতু আল্লাহর উপর তাওয়াফ করেছেন, আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন, সারেন্ডার করেছেন, এবং আপনি নিশ্চয়ই এখান থেকে ঘুরে দাঁড়াবেন, ঠিক আছে? আর আজকে ওনার এই এপিসোডটা কাইন্ড অফ সাদাকা আমি মনে করি, এই অর্থে যে ওনার এই গল্প শুনে যদি 10 জনও ফিরে আসে তাহলে কিছু না কিছু সওয়াব ওনার কাজে যাবে। এবং আমি মনে করি ভাই স্টপ, যতদূর হয়েছে আজকে থেকে থামেন, তওবা করে এখান থেকে ফিরে আসেন। ফিরে আসাটা